আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তোমাদের সঙ্গে আছি ইফফাত আরা। হ্যালো মিস, আসসালামু আলাইকুম। অর্পি, স্ক্রিন দেখতে পাচ্ছো? জি মিস। অর্পি, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছো? জি মিস। হ্যালো। অর্পি, তুমি আমার কথা শুনতে পাচ্ছো? দেখতে পাচ্ছো স্ক্রিন? জি মিস, দেখতে পাচ্ছি তো। কথা শুনতে পাচ্ছো? তোমার কথা শোনা যাচ্ছে না। তোমার ইয়ারফোনে সমস্যা হচ্ছে। মিস, এখন শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। স্ক্রিন দেখতে পাচ্ছো? ভালো আছো? জি মিস। আচ্ছা, আমরা কি 2-1 মিনিট দেখবো যে ওরা জয়েন করে কিনা? আচ্ছা মিস, দেখি। তোমাদের তো পরীক্ষার সামনে, পড়াশোনার কি অবস্থা? পড়াশোনা করতেছো? ফার্স্ট ইয়ারের বইগুলোতে সব মানুষই মানে আমাদের যে ফার্স্ট ইয়ারে ছিল ওদের দিয়ে দিচ্ছি, এখন তো আমার নিজেরই বই নেই। ফার্স্ট ইয়ারের বইগুলো কি করছো? বুঝতে পারি নাই। মিস, বললাম যে ফার্স্ট ইয়ারের বইগুলোতে দিয়ে দিচ্ছি, এখন দিয়ে তো দিছো আমি কেন? নিজেরই বই। তোমরা যখন সেকেন্ড ইয়ারে উঠছিলা ওখানে কিন্তু একটা কন্ডিশন ছিল, দেখছিলা যে পরিবেশ পরিস্থিতি স্বাভাবিক হলে তোমাদের পরীক্ষা নেওয়া হবে। তোমরা সেকেন্ড ইয়ারে উঠতে পারবে, ক্লাস করতে পারবে, কিন্তু তোমাদের পরীক্ষা দিতে হবে। এই জিনিসটা, এই কন্ডিশনটা দেখোনি? মিস, খেয়াল করি নাই। খেয়াল না করলে হবে? তোমাদের তো অটো পাস দেয়নি, প্রমোশন দিছে যে অন্য ক্লাসে উঠে তোমরা ক্লাস করতে পারবা, কিন্তু পরিবেশ পরিস্থিতি স্বাভাবিক হলে তোমরা, তোমাদের পরীক্ষা নেওয়া হবে ধাপে ধাপে। এখন তোমাদের নিবে কিছুদিন পরে সেকেন্ড ইয়ার, এইভাবে ধাপে ধাপে পরীক্ষা হবে। তো বইগুলো যাদের দিছো ওদের কাছ থেকে নাও, যে আমার পরীক্ষা হয়ে গেলে আবার দিয়ে দিব। হ্যাঁ মিস, এটাই এখন করতে হবে। বেশি সময় কিন্তু নাই, সেপ্টেম্বর মাস শেষ হয়ে যাচ্ছে, অক্টোবর নভেম্বরে পরীক্ষা শুরু হয়ে যাবে, 1 মাস সামনে আছে। ঠিক আছে, পড়াশোনা শুরু করো, না হলে কিন্তু ভালো রেজাল্ট করতে পারবে না। আর ফার্স্ট ইয়ার থেকে ভালো না করলে পরবর্তীতে মানে রেজাল্টটা একটু টাফ হয়ে যায়। ফার্স্ট ইয়ার ফাইনাল ইয়ার এই দুইটা ইয়ার, কারণ সেকেন্ড ইয়ার থেকে তোমাদের ইংলিশ আছে, এই ইয়ারেও ইকোনমিক্স আছে। ইকোনমিক্স ধরো তোমাদের আলাদা একটা সাবজেক্ট, যারা পারে ভালো, না হলে ইকোনমিক্স ইংলিশ সবগুলো নিয়ে আবার যদি কোনোটা তোমার ভালো না হয়, ইমপ্রুভ দিতে হয়, তাহলে কি হবে? সবগুলোর জন্য কঠিন হয়ে যাবে না একসাথে? এই জন্য এই ইয়ারে নাম্বারটা এত বেশি থাকে যাতে পরবর্তীতে ফার্স্ট ক্লাস পাইতে সুবিধা হয়। সবাই জয়েন করে না কেন? সবাই মনে হয় ঘুমাইতেছে। ঘুমাইলে হবে? তোমাদের বলো আমি রবিবার, সব কয়দিন তো ক্লাস না, সপ্তাহে তোমাদের 3 দিন ক্লাস, রবিবার আর মঙ্গলবার আমার 10টা থেকে 1টা পর্যন্ত ক্লাস, সপ্তাহে 3 দিন, আর বাকি 4 দিন ঘুমাও। আর ঘুমানোর দিন এখন শেষ, যখন কলেজ খুলে যাবে তখন তো 9টায় ক্লাস থাকবে। আচ্ছা, আমরা ক্লাস শুরু করি। অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তোমাদের সঙ্গে আছি ইফফাত আরা, প্রভাষক, সমাজকর্ম বিভাগ, ঢাকা উইমেন কলেজ, উত্তরা, ঢাকা। আজ তোমাদের ক্লাস নিব অনার্স দ্বিতীয় বর্ষের, সামাজিক নীতি ও পরিকল্পনা, কোর্স কোড 2222103।
কোর্স কোডটা কিন্তু মনে রাখতে হবে। কোর্স নেম সামাজিক নীতি ও পরিকল্পনা, কোর্স কোড 222103। প্রথম অধ্যায়ে সামাজিক নীতি, অধ্যায়ের নাম হচ্ছে সামাজিক নীতি। সামাজিক নীতি। হ্যাঁ, সামাজিক নীতির আজকে যে টপিকস গুলো পড়াবো, সামাজিক নীতি প্রণয়ন প্রক্রিয়া ও সামাজিক নীতির নীতিমালা বা মূলনীতি। সামাজিক নীতির নীতিমালা বা মূলনীতি একই জিনিস। অনেক সময় আসতে পারে যে সামাজিক নীতির নীতিমালাগুলো লিখো, আবার আসতে পারে যে সামাজিক নীতির মূলনীতি। তুমি পড়ে গেছো নীতিমালা, আসছে মূলনীতি, তখন এ হয়ে যেতে পারে। এজন্য আরেকটা কি আছে অবলিক দিয়ে, এটাও জানতে হবে। সামাজিক নীতির নীতিমালা ও মূলনীতি একই জিনিস। তো আমরা প্রথমে যেটা জানবো যে সামাজিক নীতি প্রণয়ন প্রক্রিয়া, কি কি প্রক্রিয়ায় প্রণয়ন করে। এই যে দেখছো না আমি কিভাবে সাজিয়েছি, এটা ঠিক কিন্তু নিচ থেকে যাবে। তোমরা কখনো দেখছো যে অনেক সময় যে মানে যখন তোমাদের চাকরির ক্ষেত্রে ক্লাসে করে, যেরকম আমাদেরটা ধরো, আমি যেরকম বললাম না যে আমার ডেজিগনেশন হচ্ছে কি প্রভাষক, তাই না? দেখছো এটা, দেখছো প্রভাষক, প্রভাষকের পরে আসে, এটা কিন্তু সবার নিচে থাকে। তোমরা যখন এই তারপরে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, তারপরে অ্যাসোসিয়েট প্রফেসর, প্রফেসর। আর এই ধাপগুলো কেমন করে আসে জানো? এই যে তোমরা যখন চাকরির জন্য সিভি রেডি করবে, তখন সার্টিফিকেটটা মানে একদম সর্বশেষ যে সার্টিফিকেটটা থাকে সেটা কিন্তু সবার উপরে থাকে, নিচ থেকে এসএসসি, এইচএসসি, তারপরে হচ্ছে অনার্স, তারপরে যে মাস্টার্স, তারপরে মাস্টার্স এর পরে যদি এমফিল থাকে, পিএইচডি থাকে, সেই সর্বশেষ ডিগ্রিটা সবার উপরে থাকে। এই যে আমরা সাজিয়েছি এটা কিন্তু উপর থেকে আসবে না, নিচ থেকে যাবে। কিভাবে যাবে? সামাজিক নীতি প্রণয়ন প্রক্রিয়া। নীতির চূড়ান্ত অনুমোদন, চূড়ান্ত অনুমোদন কি প্রথমেই হয়? চূড়ান্ত অনুমোদন কি প্রথমেই হয়? প্রথমে কিন্তু হবে না। চূড়ান্ত অনুমোদন দিবে এই প্রত্যেকটা ধাপ পার হওয়ার পরে যে কিন্তু চূড়ান্ত অনুমোদনটা দিবে। তাহলে আমাদের প্রথমে কোনটা আসবে বলতো? নীতির চূড়ান্ত অনুমোদন আসবে না নীতির যৌক্তিক প্রয়োজনীয়তা নির্ধারণ আসবে? কোনটা আসবে? নীতির যৌক্তিক প্রয়োজনীয়তা নির্ধারণ। তাহলে আমরা সামাজিক নীতি প্রণয়ন প্রক্রিয়া বা প্রসেস অফ সোশ্যাল পলিসি ফর্মুলেশন প্রসেস করা হচ্ছে। হ্যাঁ, তাহলে সামাজিক নীতি প্রণয়ন করার যে প্রসেস গুলো, কিভাবে সামাজিক নীতি প্রণয়ন প্রক্রিয়া করা হয় সেগুলো আমরা জানবো। বিশেষ করে এই মেইন টার্গেট কি আমাদের? এই যে সামাজিক কথাটা কেন বলছি? সমাজ, সমাজের মানুষ, আশেপাশের সমস্ত বিষয় নিয়েই কিন্তু আমাদের কার্যক্রম, আমাদের পড়াশোনা, আমাদের জানা সব কিন্তু সমাজ এবং সমাজের আশেপাশের বিষয়গুলো নিয়ে। বিশেষ করে সামাজিক সমস্যাকে কেন্দ্র করে কিন্তু তারপরে সামাজিক প্রত্যাশা পূরণের লক্ষ্যে একটি বহুমুখী, জটিল ও ধারাবাহিক প্রক্রিয়া। জটিল কঠিন আমরা এই বিষয়গুলো জেনেছি, তাই না? যে এগুলো জটিল এবং ধারাবাহিক প্রক্রিয়া প্রণীত হলো সামাজিক নীতি। আর সমাজের উদ্বৃত্ত যে চাহিদাগুলো রয়েছে সেগুলো বিবেচনায় এনে জনগণের প্রত্যাশার সাথে সঙ্গতি রেখে বাস্তব ভিত্তিক ও কার্যকর সামাজিক নীতি প্রণয়নে রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক প্রত্যেকটাই কিন্তু জড়িত, তাই না? সমাজে যতগুলো অবস্থা আছে, রাজনৈতিক বলো, অর্থনৈতিক, অর্থ ছাড়া কি সমস্যার সমাধান করা যাবে? রাজনৈতিক পরিবেশ যদি স্থিতিশীল না থাকে তাহলে কিন্তু এই নীতিগুলো প্রণয়ন করা, বাস্তবায়ন করা কঠিন হয়ে যাবে। এবং সমাজ যদি সেটা গ্রহণ না করে, ধর্মীয় অনুভূতি, এমন কোন নীতি প্রণয়ন করা হলো যেটা ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে, তাহলে কিন্তু সেটা খুব একটা কার্যকরী হবে না। সেজন্য ধর্মীয় অনুভূতি, সামাজিক প্রথা, উৎসব, রীতিনীতি, আমাদের যে চালচলন যেগুলো রয়েছে, প্রচলিত যে বিশ্বাস, জনগণের প্রত্যাশার স্বীকৃতি, এগুলো দিয়ে ধাপে ধাপে সামাজিক নীতি প্রণীত হয়। একবারেই কিন্তু সামাজিক নীতি প্রণয়ন করা সম্ভব না, ধাপে ধাপে।
দেখছো কতগুলো ধাপ দিয়ে তারপরে সামাজিক নীতির চূড়ান্ত অনুমোদন করা হয়েছে। পাশাপাশি নীতি প্রণয়নের ব্যবস্থা প্রশাসনকে সক্রিয় থাকতে হবে, সক্রিয় ভূমিকা পালন করতে হবে এবং সামঞ্জস্য প্রচলিত আইনের সাথে সামঞ্জস্য রেখেই কাজগুলো করতে হবে। সংশ্লিষ্ট সমস্যা এবং সামাজিক ক্ষেত্রে অনুভূত যে প্রয়োজন রয়েছে সামাজিক নীতি প্রণয়নের ক্ষেত্রে যৌক্তিকতা দাবি করা সম্ভব এবং এটা ধাপে ধাপে সেটার বাছাইকরণ, বিশ্লেষণ এবং সামাজিক মূল্যায়নের মাধ্যমে কিন্তু এটা প্রণয়ন করা সম্ভব হবে। তাহলে সামাজিক নীতির প্রণয়ন প্রক্রিয়ার ভিতরে প্রথমে যে ধাপটা আমাদের রয়েছে সেটা হচ্ছে নীতির যৌক্তিক প্রয়োজনীয়তা নির্ধারণ। নীতির যৌক্তিক প্রয়োজনীয়তা নির্ধারণের ভিতরে এটা কিন্তু প্রথম এবং প্রধান ধাপ। যৌক্তিক যে প্রয়োজন, আমাদের যে প্রয়োজন অনুযায়ী তো নীতিগুলো নির্ধারণ করা হয় না, সামাজিক নীতি প্রণয়ন করা হবে। তাহলে এখানে বলছে যে নীতি, কোন নীতি? সামাজিক নীতির যৌক্তিক প্রয়োজনীয়তা, যে প্রয়োজনীয়তাগুলো যৌক্তিক সেইগুলো কোন ক্ষেত্রে নীতির যৌক্তিক প্রয়োজনীয়তা অনুভূত হবে তার উপর নির্ধারণ করে কিন্তু নীতি প্রণয়ন প্রক্রিয়া কার্যক্রম চালু করা হবে এবং বাস্তবায়ন করা হবে। সাধারণত কি সর্বপ্রথম যে প্রয়োজনীয়তা রয়েছে সেটা হচ্ছে যে সংশ্লিষ্ট জনগণের নিকট থেকে গ্রহণ করতে হবে, যে তাদের সমস্যাগুলো সম্পর্কে সমাজের জনগণ বিশেষ করে সচেতন মহলে এই নীতিগুলোর প্রয়োজনীয়তা অনুভূত হয় কিনা সেটা খেয়াল করতে হবে এবং কতটুকু যৌক্তিক এবং বাস্তবসম্মত সেগুলো সম্পর্কে ধারণা থাকতে হবে। বিভিন্ন এই যে তোমার কোন বিষয়ে নীতি প্রণয়নের প্রয়োজনীয়তা দেখা দিল সেটা সমাজের সচেতন অংশ এবং উন্নয়নমূলক সংস্থা, তারপরে বিশেষজ্ঞগণ এগুলো বিভিন্ন সেমিনারের মাধ্যমে, পত্র পত্রিকার প্রতিবেদন প্রকাশের মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণ করবে। এই যে দেখো যখন এই যে কোভিড কালীন সময়ে চলে আসছে, এই যে শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা বলো, বন্ধ করার কথা বলো, কোনো মহল থেকে, এই যে বিশেষজ্ঞ মহল থেকে কিন্তু বিভিন্ন ভাবে লেখা হচ্ছে যে এখন খোলার সময় হয়েছে, এখন খোলা উচিত। মানে বিভিন্ন এই যে যে সমস্যাগুলো সমাজের বা জনগণের সবার মতামতের প্রেক্ষিতে কিন্তু এই সিদ্ধান্তগুলো নেওয়া হয়। তারপরে হচ্ছে নীতি প্রণয়নের সিদ্ধান্ত গ্রহণ। যৌক্তিক প্রয়োজনীয়তা নির্ধারণ করা হয়ে গেল যে এই প্রয়োজনগুলো রয়েছে, এবার হচ্ছে নীতি প্রণয়নের জন্য সিদ্ধান্ত গ্রহণ, কোন সিদ্ধান্তগুলো নিতে হবে সেই সিদ্ধান্ত গ্রহণের কথা বলা হয়েছে। জনগণের অনুভূত প্রয়োজনের যৌক্তিকতার ভিত্তিতে এই পর্যায়ে নীতি প্রণয়নের সিদ্ধান্ত গ্রহণ করা হবে, যে কোনগুলো যৌক্তিক প্রয়োজনীয়তা সেইগুলোর উপরই কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করা হবে। জনগণের প্রত্যাশিত ক্ষেত্রে নীতি প্রণয়নের যৌক্তিকতা পাওয়া গেলে সরকারের পক্ষ থেকে নীতি প্রণয়নের প্রয়োজনীয়তা স্বীকার করা হয়। যখন জনগণের কাছ থেকে আসবে এবং তখন সেগুলো সরকার প্রয়োজন অনুযায়ী নির্ধারণ করবে, সিদ্ধান্ত নিবে। কোনো ক্ষেত্রে নীতি প্রণয়নের জন্য জনগণের দাবি জানালে সরকার বিশেষজ্ঞ পর্যায়ে কমিটি গঠন করে এবং সেই কমিটিকে নীতি প্রণয়নের যৌক্তিকতা নির্ধারণ করা হয় এবং সে সম্পর্কে প্রতিবেদন তৈরি করতে বলে, যে প্রতিবেদন প্রদান করে নির্দেশ করা হয়, কমিটি গঠন করার প্রয়োজন মনে করে রিপোর্ট প্রদান করে। তারপরে হচ্ছে এই যে সিদ্ধান্ত গ্রহণের পরে এবার হচ্ছে কমিটি গঠনের কথা বলছে। কোনো কোনো ক্ষেত্রে নীতি প্রণয়নের সিদ্ধান্ত গৃহীত হওয়ায় খসড়া নীতি প্রণয়নের জন্য সরকার একটা বিশেষজ্ঞ দল বা কমিটি গঠন করে। যখন দেখবা কোনো সমস্যা বা বিভিন্ন ধরনের অরাজকতা হয়, বলে না 3 সদস্যের একটা কমিটি গঠন করা হয়েছে, 5 সদস্যের একটা কমিটি গঠন করা হয়েছে, এরকম একটা কমিটি গঠন করার কথা বলা হয়েছে বিশেষজ্ঞ মহলে, বিশেষজ্ঞ দল খসড়া নীতি প্রণয়নের উপর সার্বিক দায়িত্ব পালন করে। প্রথমে কি করে সেটা একটা খসড়া করে, রাফ করে নেয় যে কিভাবে কি করা হয়। এই কমিটি সংশ্লিষ্ট ক্ষেত্রে বিশেষজ্ঞ, আইনজীবী সহ সার্বিক দায়িত্ব পালন করে। বিশেষজ্ঞরা এবং আইনজীবী সহ এগুলো প্রয়োজনীয় প্রশাসনিক ব্যক্তিবর্গ এই কমিটির ক্ষেত্রে অন্তর্ভুক্ত থাকে।
কমিটি গঠন অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ কমিটি সার্বিক দিক বিবেচনা করে। সার্বিক দিক বিবেচনা করে বিচার বিশ্লেষণ এবং সামাজিক পরিবেশে কার্যকর নীতি প্রণয়নে ব্যর্থ হলে নীতি তার ব্যবহার উপযোগ্য হারাবে। দেখা গেল যে সেটা যদি সঠিকভাবে না হয় সেটা কিন্তু গ্রহণ করা হবে না। তাই স্থানীয় পর্যায়ে বিশেষজ্ঞদের বিশেষ গুরুত্ব প্রদান করা হয় না। দেখা গেল স্থানীয় পর্যায়ের যে বিশেষজ্ঞ রয়েছে তাদেরকে খুব একটা গুরুত্ব দেয় না, কারণ তাদের সিদ্ধান্তটা ওইভাবে গ্রহণ করা হয় না। কখনো কখনো সংশ্লিষ্ট জনগণের মধ্য থেকে সদস্য নেওয়া হয়, আবার দেখা যায় যে স্থানীয় পর্যায়ে বা সংশ্লিষ্ট যারা আছে সেখান থেকেও নির্ধারণ করা হয়। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা যায় না বা সিদ্ধান্ত ঠিকভাবে নাও হতে পারে, ত্রুটিপূর্ণ হতে পারে। সেই জন্য স্বাভাবিক স্থানীয় পর্যায়ে যে বিশেষজ্ঞ রয়েছে তা বাস্তব অবস্থার সাথে মিশে গিয়ে সমাজের মানুষের যে প্রকৃত চাহিদা রয়েছে সেগুলো নিয়ে প্রত্যাশা অনুধাবনে ব্যর্থ হলে এই নীতি অকার্যকর হবে। অনেক সময় স্থানীয় পর্যায়ে নিলে দেখা গেল যে তাদের চাহিদা নিজেদের হলো স্বার্থের দিকে খেয়াল রাখবে, সেটা গ্রহণযোগ্য নাও হতে পারে। আবার স্থানীয় পর্যায়ে জনগণের অংশগ্রহণ বা সংশ্লিষ্টতার প্রয়োজন, নীতি মানে গৃহীত নীতিকে জনগণের প্রত্যাশার প্রতিফল না থাকলে নীতির উপর চাপিয়ে দেওয়া সম্ভব হয় না। আবার দেখা যায় যে অনেক সময় স্থানীয় পর্যায়ে যদি না নেওয়া হয় সেটা গ্রহণযোগ্য খুব একটা হয় না। মানে খারাপ ভালো এই কমিটিটা আগে খসড়া করা হয়, পরবর্তীতে সেটাকে আবার মানে এই নীতির উপর চাপিয়ে দেওয়া উক্ত নীতি বাস্তবায়নে জনগণের অংশগ্রহণ করা হয়। তারপরে নীতির বিষয়বস্তু বিশ্লেষণ করা, মূল যে বিষয় রয়েছে সেই বিষয়গুলো নিয়ে বিশ্লেষণ করা হয়। নীতির বিষয়, এটা কিন্তু তোমার এই সামাজিক নীতি প্রণয়ন প্রক্রিয়ার চতুর্থ ধাপ। তোমরা এইভাবে একটা আর্ট করে দিয়ে নিচে যখন তোমরা এগুলোর মানে কি বলবে ব্যাখ্যা করবে, তখন প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, এটাকে প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ এইভাবে লিখতে পারো। এরকম আগে একটা রাফ করে নিবা, এখানে একটা অ্যারো চিহ্ন দিয়ে আস্তে আস্তে যে কিভাবে কিভাবে আসছে নিচ থেকে উপরে আসছে সেটা দেখায়, তারপরে কিন্তু যখন ব্যাখ্যাটা করবে তখন প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ এভাবে করতে পারো। তাহলে নীতির বিষয়বস্তু বিশ্লেষণ হচ্ছে এই সামাজিক নীতি প্রণয়ন প্রক্রিয়ার চতুর্থ ধাপ বা খসড়া নীতি প্রণয়নের গঠিত কমিটি। এই যে কমিটি গঠন করা হয়েছে সেটা কি করলো, খসড়া নীতি প্রণয়নের জন্য গঠিত কমিটির এ পর্যায়ে নীতি নির্ধারিতর ক্ষেত্রে বিভিন্ন দিক পর্যবেক্ষণ করা হয়, অনুসন্ধান ও উদ্ঘাটনের মাধ্যমে বিষয়বস্তু বিশ্লেষণ করা হয়। যখন এই নীতি সামাজিক নীতি প্রণয়ন প্রক্রিয়া করা হয় তখন কিন্তু বিষয়বস্তু নির্ধারণ করা হয়। তামান্না তুমি পরে জয়েন করেছো, আমরা আজকে পড়ছি সামাজিক নীতি প্রণয়ন প্রক্রিয়া, সেখানে প্রথম ধাপ এই যে আমরা নিচ থেকে আসতেছি, প্রথম ধাপ ছিল সামাজিক নীতির নৈতিক প্রয়োজনীয়তা নির্ধারণ, নীতি প্রণয়নের সিদ্ধান্ত গ্রহণ, তারপরে 3 নম্বর ধাপ হচ্ছে কমিটি গঠন, আমরা এখন 4 নম্বর ধাপে আসি, নীতির বিষয়বস্তু বিশ্লেষণ করা। আমরা যে নীতিগুলো যে সামাজিক নীতি প্রণয়ন করা হবে সেটার বিষয়বস্তু নির্ধারণ করেছে সেটাকে বিশ্লেষণ করা। বিভিন্ন দিক পর্যবেক্ষণ, অনুসন্ধান এবং উদ্ঘাটনের মাধ্যমে বিষয়বস্তু বিশ্লেষণ করা হয়। যে বিশেষ সমস্যার প্রেক্ষিতে নীতি প্রণয়নের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে তার মূল কারণ কি সেটা অনুসন্ধান করা এবং এই নীতি বাস্তবায়ন করতে বা প্রণয়ন করতে বিকল্প যে ব্যবস্থা রয়েছে, বিকল্প ব্যবস্থা গুলো থেকে সবচেয়ে গ্রহণযোগ্য উপায়টা গ্রহণ করতে হবে, বিষয়বস্তু নির্ধারণ করতে হবে, মূল কারণ অনুসন্ধান করতে হবে এবং বিকল্প পন্থা অবলম্বন করতে হবে। দেখা গেল অনেক সময় দেখা যায় না যে ফার্স্ট অপশন সেকেন্ড অপশন আমরা রাখি না, সেই জন্য ফার্স্ট অপশন তো থাকবেই, সেই বিষয়বস্তু বিশ্লেষণ করতে হবে, পাশাপাশি বিকল্প ব্যবস্থাও রাখতে হবে যে এটা যদি গ্রহণযোগ্য না হয় তাহলে আমরা দ্বিতীয়টা, আমরা যেরকম বলেছিলাম না প্রথমে যখন নীতি প্রণয়ন করেছিল জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য যে ছেলে মেয়ে দুইটাই যথেষ্ট, তারপরে সেটাকে কি বললো যে মানুষে এটা যখন গ্রহণ করলো পরবর্তীতে আবার একটু চালাকি করে বললো যে
ছেলে হোক মেয়ে হোক দুইটাই, আগে বলছে দুইটাই যথেষ্ট, আবার দুইটা নির্ধারণ করে দিল। তারপরে এসে বলল যে দুইটার বেশি নয়, একটি হলে ভালো হয়। তার মানে কি, যে দুইটা মানে একটা হলে সব থেকে ভালো, কিন্তু দুইটার বেশি কোনো মতেই যাওয়া যাবে না, এরকম বলছে। কিন্তু যে বিষয়বস্তু কিন্তু আমাদের নির্ধারণ করা, যে জনসংখ্যা আমাদের নিয়ন্ত্রণ করতে হবে। একবারেই যদি বলে দিই যে একটা করে সন্তান নিতে হবে, কেউ এটা মানবে? কেউই মানবে না, যে আমার সন্তান আমি খাওয়াবো, আমি লেখাপড়া শিখাবো, আমি কেন মানতে যাব? সেই জন্য বলছে যে দেখছো, একটা বিকল্প রাস্তা কিন্তু আমরা রেখে দিই। অনেক সময় যে দেখো না, যে তোমাদের কাছে বিয়ের প্রপোজাল আসলো, তখন তোমরা কি করো, যে এটা ফার্স্ট অপশন, না হলে সেকেন্ড অপশন রেখে দিই না অনেক সময়। এরকম বলছে যে এই ক্ষেত্রে, যে নীতি প্রণয়নের ক্ষেত্রে ফার্স্ট একটা অপশন রাখলো, তো গ্রহণ করলে করলো, না করলে আমরা সেকেন্ড অপশনটা রেখে দিলাম, যে বিকল্প একটা পথ বের করে রাখা। এবং এই যে বিকল্প ব্যবস্থাগুলো সবচেয়ে গ্রহণযোগ্য কিনা, সেই প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে সংগৃহীত তথ্য বিশ্লেষণ করা, এবং জনগণের চাহিদা, প্রত্যাশা, আশা আকাঙ্ক্ষার দিকেও কিন্তু গুরুত্ব দিতে হবে, এবং নীতির উপর কতটা প্রভাব বিস্তার করবে এই উপাদানগুলো পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করতে হবে। একটা নীতি চালু করলেই হবে না, যে সেটা জনগণের উপর কতটা প্রভাব বিস্তার করবে, জনগণ সেটা সহজে গ্রহণ করবে কিনা, এগুলো কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে তাদের চাহিদা, আশা আকাঙ্ক্ষার প্রতি গুরুত্ব দিতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে জাতীয়, আঞ্চলিক এবং আন্তর্জাতিক পর্যায়ে গৃহীত নীতিমালা বিশ্লেষণ করতে হবে। জনগণকেও মূল্যায়ন করতে হবে, এবং আঞ্চলিক পর্যায়ে, এলাকা ভিত্তিক, জাতীয় পর্যায়ে এবং আন্তর্জাতিক পর্যায়ে সেগুলোকে গুরুত্ব দিতে হবে, এবং এই নীতিমালাগুলোকে বিশ্লেষণ করতে হবে। তারপরে হচ্ছে খসড়া নীতি প্রস্তুতকরণ। খসড়া কমিটির পরে এবার কিন্তু খসড়া নীতি মেন যাওয়ার আগে আমরা কি করি, অনেক সময় তোমরা ম্যাথ করার আগে গিয়ে, ম্যাথ ফাইনালি খাতার করার আগে কি করে নেয়, রাফ করে নেয়, তাই না, যে উত্তরটা মিললো কিনা। এই জন্য এই নীতি, একটা নীতি অনুমোদন করার আগে খসড়া নীতি প্রস্তুত করে। সেখান থেকে যদি তোমরা এই যে দেখবার কিছুদিন পরে, এখন তো সেকেন্ড ইয়ারে উঠে গেছো, ফোর্থ ইয়ারে যে তোমাদের প্রতিবেদন তৈরি করতে হবে ফিল্ড ওয়ার্কের উপর, সেই প্রতিবেদন ফাইনাল করার আগে একটা খসড়া করে দিবা, যেখান থেকে আমাদের কাছ থেকে কারেকশন করে নেওয়া, কোথায় অ্যাড করতে হবে, তারপরে কোথায় রিমুভ করতে হবে, সেইগুলো করার জন্য খসড়া নীতি প্রস্তুত করা। খসড়া নীতি প্রস্তুত হচ্ছে সামাজিক নীতি প্রণয়ন প্রক্রিয়ার পঞ্চম ধাপ। এই পর্যায়ে নীতি প্রণয়ন প্রক্রিয়া কমিটির সর্বাধিক বা সার্বিক পরিস্থিতি বিচার বিশ্লেষণ করে খসড়া নীতি প্রস্তুত করে। এই নীতি প্রস্তুত করার পরে যখন অনুমোদন হয়ে যাবে, তখনই কিন্তু চূড়ান্ত নীতির অনুমোদনটা দিবে। এই খসড়া নীতি প্রস্তুতিতে মনোযোগী হয়, নীতির লক্ষ্য উদ্দেশ্য নির্ধারণের পাশাপাশি এর বাস্তব প্রক্রিয়া তথা কর্মকৌশল নির্ধারণ করা হয়, এবং নীতির সুস্পষ্ট ক্ষেত্র ও আওতা নির্দিষ্ট করে দেওয়া হয়, সুনির্দিষ্ট ক্ষেত্র, সোর্স গুলো। তারপরে খসড়া নীতি প্রস্তুতকালে বিশেষভাবে অর্থনৈতিক অবস্থা, সামাজিক পটভূমি, রাজনৈতিক পরিস্থিতি, তারপরে হচ্ছে তোমার সংস্কৃতিগত অবস্থা, এই প্রত্যেকটা দিক কিন্তু বিবেচনা করা হয়। এবং জাতীয় প্রতিরক্ষা ব্যবস্থা, আন্তর্জাতিক সাহায্য, একটা নীতি প্রণয়ন করলে সেটা আন্তর্জাতিক পর্যায়ে কতটা গ্রহণ করবে, কতটা সাহায্য সহযোগিতা করবে, সেইগুলো বিষয়গুলো কিন্তু মাথায় রাখতে হবে। বিশেষজ্ঞদের অভিমত, দাতাদের স্বার্থ, তারপরে সেবা গ্রহীতাদের স্বার্থ, সবকিছু বিবেচনা করেই কিন্তু এই সামাজিক নীতি প্রণীত হবে, এবং খসড়া নীতি চূড়ান্ত হবার পর তার যথাযথ কর্তৃপক্ষের কাছে প্রস্তাব আকারে যাবে। খসড়া নীতিটাকে কি করতে হবে, কর্তৃপক্ষের কাছে প্রস্তাব আকারে উপস্থাপন করতে হবে। তারপরে না অনুমোদন, এই খসড়া নীতি উপস্থাপন করা হয় অনুমোদনের জন্য। তার পরবর্তী ধাপ হচ্ছে জনসমর্থন। খসড়া নীতির প্রস্তুতকরণের পরে হচ্ছে খসড়া নীতির অনুমোদন,
এটার পরে আরেকটা ধাপ আছে, সেটা হচ্ছে খসড়া নীতি প্রস্তুত করার পরে অনুমোদন বা বিধিবদ্ধকরণ। খসড়া নীতির অনুমোদন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট উপস্থাপিত হলে কর্তৃপক্ষ তা পরীক্ষা নিরীক্ষা করেন এবং নীতিতে প্রয়োজন সাপেক্ষে পরিবর্তন আনেন। এই খসড়া নীতি প্রস্তুত করার পরে খসড়া নীতি অনুমোদন করেন এবং সেগুলোকে বিধিবদ্ধ করেন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সেটা উপস্থাপিত হলে সেই কর্তৃপক্ষ পরীক্ষা নিরীক্ষা করেন এবং নীতিতে কতটা প্রয়োজন সাপেক্ষে পরিবর্তন করেন, কিছুটা অ্যাড করেন, কিছুটা রিমুভ করেন, কিছুটা সংযোজন করেন। এই প্রচলিত আইনের সাথে নীতির সংশ্লিষ্টতা কতটুকু, সামাজিকভাবে রাজনৈতিকভাবে এটার সাথে সামঞ্জস্যটা রয়েছে কতটুকু, সেইগুলো অনুমোদন দিয়ে থাকে, এই খসড়া নীতিটার অনুমোদন দেয়। তারপরে যে জনসমর্থন পাওয়ার জন্য আনুষঙ্গিক ব্যবস্থা গ্রহণ, জনসমর্থন বা সমর্থন পাওয়ার জন্য আনুষঙ্গিক ব্যবস্থা গ্রহণ। খসড়া নীতি অনুমোদন বা বিধিবদ্ধকরণের পরই কিন্তু মূলত এর বাস্তবায়ন প্রক্রিয়া শুরু হয়। খসড়া নীতি প্রস্তুতের পরে খসড়া নীতি অনুমোদন আর বিধিবদ্ধর পরে যে সমর্থন পাওয়ার জন্য এটা বাস্তবায়ন প্রক্রিয়া শুরু হয়। এক্ষেত্রে গুরুত্বপূর্ণ যে বিষয় হচ্ছে জনগণের সমর্থন লাভ এবং তাদের অংশগ্রহণ নিশ্চিত করার ব্যবস্থা করতে হবে, কারণ জনগণ ছাড়া কিন্তু কোনো কাজ সঠিকভাবে করা সম্ভব না। যত কাজ, যত নীতি প্রণয়ন, এটা তো জনগণের জন্যই। জনগণের সমর্থন ছাড়া কিন্তু কোনোভাবে নীতি প্রণয়ন করা, বাস্তবায়ন করা সম্ভব না এবং তাদের অংশগ্রহণটাকেও নিশ্চিত করতে হবে। নীতি বাস্তবায়িত হবে জনগণের অংশগ্রহণের মাধ্যমেই। এ পর্যায়ে বিভিন্ন গণমাধ্যম, যখন একটা নীতি প্রণয়ন করা হয় তখন কিন্তু গণমাধ্যমে, সংবাদপত্রে, রেডিওতে, টেলিভিশনে, বিভিন্ন সেমিনারের মাধ্যমে, পোস্টারিং এর মাধ্যমে এগুলো কিন্তু প্রচার করা হয়, বিষয়বস্তুগুলো তুলে ধরা হয়, সেই নীতির সুফলগুলো সম্পর্কে তুলে ধরা হয়। এই যে যখন কোভিড-19 আসলো, আমাদের এই যে বারবার হাত ধুতে হবে, মাস্ক পরতে হবে, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করতে হবে, এগুলো কি বিভিন্ন প্রচারের মাধ্যমে কিন্তু আমরা জেনেছি। আমরা কি জানতাম আগে এগুলো করতাম কেউ? 2019 সালের আগে কি আমরা কেউ মাস্ক পরতাম? দুই একজন সচেতন ব্যক্তি ছাড়া কিন্তু এগুলো করতাম না। খাওয়ার আগে আরে হাত তো ধোয়াই আছে, হাতে আবার কিসের ময়লা, খেয়ে নি। এখন আমরা কিন্তু খাওয়ার আগে কোনো কিছু ধরলেই সাথে সাথে হ্যান্ড স্যানিটাইজার করি। এগুলো কি ভালো লক্ষণ না? সেই জন্য এগুলো জনগণ সমর্থন করছে। যদি সমর্থন না করতো তাহলে কি আমরা এগুলো করতে পারতাম না। সেজন্য জনসমর্থনটা খুবই গুরুত্বপূর্ণ। তারপরে হচ্ছে নীতি অনুশীলন, স্টাডি করা। এই যে নীতিগুলো যে জনগণ সমর্থন করছে, কমিটি গঠন হয়েছে, প্রত্যেকটা ধাপ আমাদের হয়ে গেছে, এবার হচ্ছে সেটাকে স্টাডি করতে হবে, অনুশীলন করতে হবে। এই পর্যায়ে খসড়া নীতির অনুশীলন এবং বাস্তবে প্রয়োগ করা। কি করতে হবে? বাস্তবে সেটা প্রয়োগ করতে হবে এবং পরীক্ষামূলকভাবে অনুশীলনের মাধ্যমে নীতি বাস্তবায়নে ধারাবাহিক ফলাফল ও বাস্তবায়নের প্রতিবন্ধকতা, ত্রুটি, বিচ্যুতি খুঁজে বের করে তা সংশোধন করতে হবে এবং বাস্তবায়নের যে প্রয়োজনীয় যে পরিবর্তন রয়েছে সেগুলো নিয়ে আসার মাধ্যমে নীতিকে আরো কার্যকর, যুগোপযোগী ও ব্যবহার উপযোগী করতে হবে। তাহলে কিন্তু নীতির পূর্ণাঙ্গ যে রূপান্তর সেটা চালানো সম্ভব হবে, পুরোপুরিভাবে চালানো সম্ভব হবে। এই যে কিছুদিন আগেও কিন্তু মানুষের ভ্রান্ত ধারণা ছিল কি, আমরা সোশ্যাল মিডিয়ায় কিছু কিছু দেখছি না, যে আমরা পান খাই আমাদের কোভিড হবে না, তারপরে গরিবের কোভিড হবে না, আরো কি কি বলছে না, যে এটা বড় লোকের অসুখ। কিন্তু কিছু কিছু যখন ফ্যামিলিতে আশেপাশে বিভিন্ন অ্যাক্সিডেন্ট করছে তখন কিন্তু আমরা সচেতন হয়ে গেছি যে না, আসলে সবাইকে সচেতন হতে হবে। এই বিষয়গুলো প্রথমেই যখন বলা হয়েছে কেউ গ্রহণ করছে, বিভিন্ন ভাবে ঘরে রাখাই যাচ্ছে না, লকডাউন, শাটডাউন, কত কিছু দিয়ে যখন দেখে যে খুব সিরিয়াস অবস্থা হয়ে গেছে তখন প্রত্যেকটা মানুষ সচেতন হয়ে গেছে। এবার আমাদের চলে আসছি নীতির চূড়ান্ত অনুমোদন। এত জল্পনা কল্পনা, এত কিছুর পরে আমাদের
সর্বশেষ ধাপ হচ্ছে নীতির চূড়ান্ত অনুমোদন। এ পর্যায়ে এসে কি নীতি রাষ্ট্রীয় অনুমোদন লাভ করবে এবং নীতির কার্যকর অনুশীলন শুরু হবে। এভাবে সামাজিক ক্ষেত্রে অনুভূত প্রয়োজন থেকে শুরু করে যাত্রা শুরু করে একটা নীতির পূর্ণাঙ্গ লাভ করে, পূর্ণাঙ্গতা পাবে। নীতি যখন চূড়ান্ত অনুমোদন দিবে এবং একটি নীতি হিসেবে আত্মপ্রকাশ ঘটবে। তাহলে এই সব কিছুর পরেই কিন্তু চূড়ান্ত নীতির অনুমোদন দিবে রাষ্ট্রীয়ভাবে, সরকারি ভাবে, এবং সেটা বাস্তবায়ন করা সম্ভব হবে। এবার আমরা চলে যাব আমাদের পরবর্তী টপিকে। পরবর্তী টপিক কি আছে আমাদের? সামাজিক নীতির নীতিমালা বা মূলনীতি। সামাজিক নীতির নীতিমালা বা মূলনীতি কিন্তু একই জিনিস। প্রিন্সিপালস অফ সোশ্যাল পলিসি। বিশেষ লক্ষ্য অর্জনে বাস্তব দিক নির্দেশনা হলো সামাজিক নীতি। অন্যান্য নীতির ন্যায় সামাজিক নীতি প্রণয়নের আদর্শ ও মূল্যবোধকে সামনে রেখে কিন্তু সাধারণ কিছু নীতিমালা অনুসরণ করতে হয়। এই নীতি প্রণয়নের যে সাধারণ নীতিমালাগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আমরা জানবো। এই সাধারণ নীতিমালার ভিতরে কি আছে? সর্বাধিক অনুভূত প্রয়োজন ও সমস্যাকে অগ্রাধিকার দেওয়া। সমস্যাকে কি করতে হবে? অগ্রাধিকার দিতে হবে। সর্বাধিক অনুভূত প্রয়োজন, যে প্রয়োজনগুলো সর্বাধিক অনুভব করছে এবং সমস্যাকে অগ্রাধিকার দিচ্ছে। সমাজে নানাবিধ সমস্যা বিরাজমান থাকতে পারে, একই সময়ে সবগুলো সমস্যা কেন্দ্রিক নীতি প্রণয়ন সম্ভব হয়ে ওঠে না। একসাথে কি সবগুলো সম্ভব হয়? সম্ভব হয় না। কিছু কিছু প্রয়োজন অনুযায়ী সেই সমস্যাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। তাই সামাজিক নীতি প্রণয়নে সমাজের মানুষের অনুভূত যে প্রয়োজন বা সমস্যাগুলোর মাঝে অগ্রাধিকার ভিত্তিতে ক্রমান্বয়ে একের পর এক তাতে গুরুত্ব প্রদান করতে হবে। এই অগ্রাধিকার ভিত্তিক অনুভূত প্রয়োজন পূরণ সামাজিক নীতি প্রকৃত সামাজিক কল্যাণ বয়ে নিয়ে আসতে পারে। তারপরে হচ্ছে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন। আমাদের মেন টার্গেট হচ্ছে জনগণকে নিয়ে, এবং জনগণের আশা আকাঙ্ক্ষার যদি প্রতিফলন ঘটে তাহলে কিন্তু এই নীতিগুলো মূল নীতি হিসেবে বিবেচ্য হবে এবং এই নীতিমালাগুলো বাস্তবায়ন করা সম্ভব হবে। জনগণের আশা আকাঙ্ক্ষা জ্ঞান বিমুখ সামাজিক নীতি সামাজিক কল্যাণ বয়ে আনতে পারে না। ওই যে স্টাডির কথা বলা হয়েছে, অনুশীলনের কথা বলা হয়েছে, যে নীতি জ্ঞান বিমুখ সামাজিক নীতি সামাজিক কল্যাণ বয়ে আনতে পারে না। যেরকম আমরা গত বছর কিন্তু সমাজ কল্যাণ নিয়ে বিভিন্ন ভাবে আমরা যে পড়েছি, তাই না? ওখানে এক সময় সনাতন সমাজ কল্যাণ ছিল, বিভিন্ন সাহায্য সহযোগিতা করতো, সেটার কিন্তু মানুষের খুব একটা ফলপ্রসূ হতো না, তারা সাহায্য সহযোগিতা নিয়ে খেয়ে ফেলতো। যখন আধুনিক সমাজ কল্যাণ আসলো, সেগুলো তাদের একটা লিস্টের মাধ্যমে সমস্যাগুলোকে চিহ্নিত করে কিভাবে সমাধান দিলে একজন মানুষ সেই সমস্যা থেকে বের হয়ে আসতে পারবে এবং পরবর্তীতে সেই সমস্যা আসলে তারা নিজেরাই সমাধান করতে পারবে। এরকম বলছে যে যেগুলো তোমার পরীক্ষিত, যেগুলো অনুশীলনের মাধ্যমে যে নীতিমালাগুলো প্রণয়ন করা, সেগুলো কিন্তু সহজে গ্রহণ করবে এবং জনগণের যে আশা আকাঙ্ক্ষা রয়েছে সেটার প্রতিফলন ঘটানো সম্ভব হবে এবং সমাজের কল্যাণ বয়ে নিয়ে আসতে পারবে। তাই সামাজিক প্রণয়নের মাধ্যমে অন্যতম মূল নীতি হলো জনগণের আশা আকাঙ্ক্ষা ও প্রত্যাশার প্রতিফলনের মাধ্যমে সামাজিক নীতিকে গণমুখী নীতি হিসেবে গড়ে তোলা। সামাজিক নীতি কি করতে হবে? গণমুখী, মানে জনগণের নীতি হিসেবে গড়ে তোলা। তারপরে হচ্ছে জনসমর্থন ও জন অংশগ্রহণ। জনগণের সমর্থনও থাকতে হবে এবং জনগণ যাতে অংশগ্রহণ করে সেই ব্যবস্থা করতে হবে। সামাজিক নীতি প্রণয়ন ও বাস্তবায়নের প্রতিটি পর্যায়ে জন অংশগ্রহণ ও জনসমর্থন খুবই তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে। তাই সামাজিক নীতি প্রণয়ন ও বাস্তবায়নে গণ অংশগ্রহণকে নিশ্চিত করতে হবে। এটা কিন্তু সামাজিক নীতি প্রণয়নের বা সামাজিক নীতির একটা অন্যতম মূলনীতি। সামাজিক মূল্যবোধ ও আদর্শের সাথে সঙ্গতিপূর্ণ।
সামাজিক মূল্যবোধ যখন অবক্ষয় হয় তখন কিন্তু বিভিন্ন ধরনের অরাজকতা দেখা দেয়, অসামাজিক কাজে মানুষ লিপ্ত হয়ে পড়ে। তাহলে সামাজিক মূল্যবোধটা অবশ্যই গুরুত্বপূর্ণ। সামাজিক নীতি প্রচলিত সামাজিক রীতিনীতি, প্রথা, আচার আচরণ, মূল্যবোধ এগুলো মাথায় রেখে কিন্তু করা হয় এবং সেই আদর্শের সাথে সঙ্গতিপূর্ণ থাকতে হবে, তাহলে নীতি গ্রহণযোগ্যতা এবং বাস্তবায়ন করা সম্ভব হবে। তারপরে হচ্ছে সুনির্দিষ্ট লক্ষ্য উদ্দেশ্য ভিত্তিক, কোনো একটা লক্ষ্যকে সামনে রেখেই কিন্তু নীতিগুলো প্রণয়ন করা হয়ে থাকে। সামাজিক নীতির অবশ্যই সুনির্দিষ্ট ও সুস্পষ্ট উদ্দেশ্য রয়েছে। নীতির লক্ষ্য উদ্দেশ্য সুস্পষ্ট সুনির্দিষ্ট হলে তা বাস্তবায়নে সুবিধা হবে এবং নীতি মূল্যায়নে তা সহজতর হবে। এর ভিতরে এখন যেরকম আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে কোভিডটাকে তো আমরা সমাজ থেকে ছুঁড়ে ফেলতে পারছি না, এজন্য সবাইকে কি করা হচ্ছে, ভ্যাকসিনের আওতায় আনা হচ্ছে এবং বিভিন্ন ধরনের নীতিমালা মানা হচ্ছে। সোশ্যাল ডিস্টেন্স, মাস্ক বলো, হ্যান্ড স্যানিটাইজার কথা বলো। তোমরা কি সবাই ভ্যাকসিনের জন্য রেজিস্ট্রেশন করেছো? জি মিস। করছো? না মিস, আমি নাই। কেন করো নাই কেন? তোমাদের সবাইকে রেজিস্ট্রেশন করতে হবে। খুব তাড়াতাড়ি ফিজিক্যালি আমরা ক্লাসরুমে চলে যাব। এই বাসায় বসে শুয়ে ঘুমায়ে ক্যামেরা অফ করে শুয়ে থেকে ক্লাস করা দিন শেষ। আবার সেই ক্লাসে ফিরে যাব, তোমরা আসবে, আমরা যাব। সেজন্য কি করতে হবে, সবাইকে ভ্যাকসিন দিতে হবে। তোমার জন্য, তোমার পরিবারের জন্য, তোমার বন্ধু বান্ধবের জন্য, তোমার শিক্ষকের জন্য, সবার জন্য তোমাদের সুরক্ষিত থাকতে হবে। এই জন্য ভ্যাকসিন দেওয়ার কোনো বিকল্প নাই। ভ্যাকসিন দিলে কি হবে, যদি তোমার এই অসুখটা, ভ্যাকসিন দিলেই যে রোগটা হবে না তা কিন্তু না, অসুখটা হলেও রোগ প্রতিরোধ ক্ষমতা থাকবে, সুস্থ থাকতে পারবে। জন্য সবাই তোমরা রেজিস্ট্রেশন করে ফেলো ভ্যাকসিন। আমি তো গ্রুপে বারবার দিয়ে দিই যে রেজিস্ট্রেশন করো, ভ্যাকসিন দাও। তাহলে আমাদের এখন লক্ষ্য হচ্ছে যে সবাইকে সুস্থ থাকা, ভালো থাকার জন্য এরকম লক্ষ্য, সুনির্দিষ্ট লক্ষ্য উদ্দেশ্য থাকতে হবে, তাহলে কিন্তু নীতিটা কাজে আসবে। জাতীয় আদর্শের সাথে সঙ্গতিপূর্ণ, জাতীয় আদর্শের সাথে সঙ্গতিপূর্ণ সামাজিক নীতি জাতীয় আদর্শকে এবং সরকারের দৃষ্টিভঙ্গি স্বার্থের সাথে সঙ্গতিপূর্ণ থাকতে হবে। জাতীয় আদর্শ বিচ্যুত কোনো নীতি কার্যকরভাবে বাস্তবায়ন সম্ভব নয়। জাতীয় আদর্শের সাথে সঙ্গতিপূর্ণ হলে নীতি বাস্তবায়ন সহজতর হবে। তারপরে হচ্ছে গবেষণা ভিত্তিক তথ্য। যে কোনো তথ্য কিন্তু বিভিন্ন গবেষণার মাধ্যমে গ্রহণ করা হয়। কেউ একজন মুখে বললেই হয় না, এগুলো নিয়ে বিভিন্ন গবেষণা, রিসার্চ করে থাকে। সামাজিক নীতি সামাজিক গবেষণা ভিত্তিক তথ্যের আলোকে প্রণয়ন ও বাস্তবায়ন হওয়া বাঞ্ছনীয় এবং নীতিকে বাস্তবায়ন করতে গেলে বাস্তব তথ্যের আলোকে নীতি প্রণয়ন করতে হবে। নীতির কার্যোপযোগিতা বৃদ্ধির লক্ষ্যেই কিন্তু নীতিকে বাস্তব তথ্যের ভিত্তিতে বা তথ্যের আলোকে প্রণয়ন করতে হবে। যে তথ্যে বা যে নীতিতে বাস্তবায়ন নাই সেটা কিন্তু গ্রহণ করা হবে না। রাত্রি রহমান, আমাদের তো ক্লাস এখন শেষের পর্যায়ে, তোমার কি এখন ঘুম ভাঙলো? 10টায় ক্লাস। তোমাদের আমি বলে দিচ্ছি যে রবিবার এবং মঙ্গলবার আমার সাথে 10টায় ক্লাস। হ্যাঁ, এই একটা লিংকে ক্লাস হবে এবং এই একটা টাইমে, তোমাদের একটা টাইম দিয়ে খুব সুবিধা হয়েছে, রবিবার আর মঙ্গলবার 10টায়। তারপরে হচ্ছে অতীত অভিজ্ঞতার আলোকে নীতি যাচাই ও মূল্যায়ন। অতীত অভিজ্ঞতার আলোকে, অভিজ্ঞতা ছাড়া কিন্তু সেই নীতিটা খুব একটা কার্যকর নাও হতে পারে। অতীত অভিজ্ঞতার আলোকে নীতিকে যাচাই করা, মূল্যায়ন করে নীতি প্রণয়ন করতে হবে। যে সকল নীতি পূর্বে গ্রহণ করা হয়েছে সেই সকল নীতির মূল্যায়ন করা না হলে বর্তমান নীতির মূল্যায়ন করা সম্ভব না। আগের নীতি, আগের তথ্যগুলোর সাথেই কিন্তু এই নীতিটার মিল থাকতে হবে।
যে সকল নীতি পূর্বে গ্রহণ করা হয়েছে সেই সকল নীতির মূল্যায়ন না হলে কিন্তু বর্তমান নীতির মূল্যায়ন করা সম্ভব নয়। ভুল সংশোধনের জন্য নীতি যাচাই করা না হলে নতুন নীতির ক্ষেত্রে শূন্যতা দেখা দিতে পারে। আগে যেগুলো ভুল হয়েছে সেগুলোকে সংশোধন করতে হবে, সংশোধন করেই কিন্তু নীতিটাকে বাস্তবায়ন করতে হবে। পথ শিশুদের উন্নয়নের জন্য গৃহীত নীতি উন্নয়নের ধারাবাহিকতা যাচাইয়ের জন্য পূর্ববর্তী নীতির যাচাই করা খুবই গুরুত্বপূর্ণ। তারপরে হচ্ছে পরিবর্তনশীল ও গতিশীল। পরিবর্তনশীল ও গতিশীল পরিস্থিতির সাথে সঙ্গতিপূর্ণ। পরিবর্তনশীল ও গতিশীল পরিস্থিতির সাথে সঙ্গতিপূর্ণ থাকতে হবে। সামাজিক নীতি পরিবর্তনযোগ্য। একটা নীতি কি একবার চালু করছে সেটা আর পরিবর্তন করা হবে না এরকম কিন্তু না। জাস্ট এই যে কিছুক্ষণ আগে এক্সাম্পলটা দিলাম, দুইটা সন্তান একটা সন্তানের কথা, আস্তে আস্তে কিন্তু সেটাকে পরিবর্তন করা হচ্ছে। পরিবর্তনশীল ও গতিশীল পরিস্থিতির সাথে সঙ্গতিপূর্ণ থাকতে হবে। সামাজিক নীতি পরিবর্তনযোগ্য এবং গতিশীল পরিস্থিতির সাথে সঙ্গতিপূর্ণ হতে হবে। ভবিষ্যতে যে কোনো পরিস্থিতির সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে এবং সামাজিক পরিবর্তনের সাথে সাথে সামাজিক সমস্যারও পরিবর্তন ঘটাতে হবে। তার পরবর্তী মূলনীতি হচ্ছে নীতি প্রণয়ন করা ও বাস্তবায়নে প্রশাসনের অংশগ্রহণ। প্রশাসনের অংশগ্রহণ ছাড়া কিন্তু এগুলো বাস্তবায়ন করা সম্ভব না। নীতি সম্পর্কিত জ্ঞান প্রশাসনের প্রত্যেকের দায়িত্বশীল কর্মকর্তাদের অবহিত করতে হবে এবং নীতি প্রণয়নে তাদের সামগ্রিকভাবে অংশগ্রহণ থাকতে হবে, অংশগ্রহণের ব্যবস্থা থাকতে হবে। তারপরে হচ্ছে নীতি মূল্যায়নের ব্যবস্থা। মূল্যায়নটা কি বলতো? যে বলে না মূল্যায়ন, মূল্যায়নটা কি? নীতি মূল্যায়নটা হচ্ছে যে এভিলিউশনকে মূল্যায়ন বলে, যে সফলতা ব্যর্থতা কি কি সমস্যা এইগুলো নিয়েই কিন্তু মূল্যায়নটা করা হয়। যে কাজগুলো করার পরে যে নীতিগুলো বাস্তবায়ন করা হয়েছে সে কতটা সফল হলো সেইগুলো সম্পর্কে কিন্তু বলা হয়েছে। সফলতা ব্যর্থতা, নীতির বিবৃতি, নীতি বাস্তবায়নের মধ্যকার দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব সম্পর্কিত প্রয়োজনীয় মূল্যায়নের মাধ্যমে মূল্যায়নের ব্যবস্থা করা, থাকতে হবে এবং তাহলেই কিন্তু এই নীতি মূল্যায়নের ব্যবস্থাটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে। তারপরে হচ্ছে সামাজিক নীতি প্রণয়নের এই যে সাধারণ নীতিমালা অনুসরণ করা হয় এটা সুস্থভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে। এবার তোমাদের রোলগুলো বলো। তাহলে আজকে আমরা দুইটা বিষয় পড়লাম, একটা হচ্ছে সামাজিক নীতি প্রণয়ন প্রক্রিয়া ও সামাজিক নীতির নীতিমালা বা মূলনীতি। তোমাদের সাথে লাস্ট ক্লাস হয়েছে 21 তারিখে, আজকে হচ্ছে 26 তারিখ। 26 না? জি মিস। হ্যাঁ, কে কে আসো বলো? 24 আসো? ম্যাম জি মিস। ম্যাম আমি 19, 21, 25। 25, 24, 25। মিস আমি হচ্ছে 19, 21, 29। 29? জি মিস। আচ্ছা, 29 গত ক্লাস করো নাই তাই না? জি মিস, করতে পারি না। আচ্ছা, 23 ও 24 গত ক্লাস করো নাই? তাহসিন আক্তার শিফা তুমি কি গত ক্লাস করেছিলা? করো নাই? না মিস। আচ্ছা, আর কে আসো? মিস 19 কত তোমার? বোঝা যাচ্ছে না। মিস 7। 4।
সাত 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 7 জি মিস 7ও গত ক্লাস করো নাই, তাহলে আজকে